আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রওশন কবির। শুরুতেই সংবাদ শিরোনাম। আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না, দৃঢ় আশাবাদ প্রধানমন্ত্রীর। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপির সাথে রাষ্ট্রপতির আলোচনা কাল। সাফল্যের আশা রিজভির। সার্চ কমিটির পরিবর্তে আইন চান বিশিষ্ট জনেরা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রধান দুই প্রার্থী। সাখাওয়াতের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ আইভীর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ দেশকে ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা করেছে, তাই ভবিষ্যতে আর কেউ জনগণকে বিকৃত ইতিহাস গেলাতে পারবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ৭৫-এ ক্ষমতা দখল করেছিল বলে এত ইতিহাস বিকৃতি। যারা হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে, যারা খুনিদের বিচার না করে পুরস্কৃত করে, তারা কিভাবে দেশে ন্যায় প্রতিষ্ঠিত করবে? উন্নয়নের গতি দেখে, যুদ্ধাপরাধীদের বিচার দেখে বিএনপি এখন ভীত। জনগণ আর কোনোদিন তাদের ভোট দেবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে কাল বিএনপির সাথে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে বিকেল 4:30টায় আলোচনা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেবে। একই ইস্যুতে 20 ডিসেম্বর আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বের জাতীয় পার্টি, 21 ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ, 22 ডিসেম্বর ইনু নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি। পর্যায়ক্রমে আওয়ামী লীগ সহ অন্য দলগুলোর সাথে আলোচনায় বসবেন মোহাম্মদ আব্দুল হামিদ। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। সবার আস্থাশীল নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ভূমিকা আশা করছে বিএনপি, জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী জানান, বেগম জিয়ার 13 দফার ওপর ভিত্তি করেই রবিবার রাষ্ট্রপতির সাথে আলোচনা করতে আগ্রহী বিএনপি। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট ডাকাতির আশ্রয় নিলে তার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রিজভী। বিএনপির দাবি অগ্রাহ্য করে সেনা মোতায়েন না করায় কমিশনের কঠোর সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, অবৈধ অস্ত্র উদ্ধারে কোনো ভূমিকা না নেয়ায় ভোটের দিনের পরিস্থিতি নিয়ে শঙ্কায় সাধারণ ভোটাররা। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থী লক্ষাধিক ভোটে জয়ী হবে বলে আশা করেন রুহুল কবির রিজভী। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন পদ্ধতিকে স্থায়ী রূপ দেওয়া উচিত নয় বলে মনে করেন বিশিষ্টজনেরা। এজন্য স্থায়ী আইনি কাঠামোর পাশাপাশি সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সাংবিধানিক পরিষদ গঠনের সুপারিশও তাদের। সকালে সিরডাপ মিলনায়তনে এক আলোচনায় তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন সব ধরনের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন থেকে শুরু করে পরবর্তীতে কোনো একটি নির্বাচনে তারা সঠিকভাবে সম্পন্ন করতে পারেনি, যা দেশে রাজনৈতিক সংকট তৈরি করেছে। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, 5 জানুয়ারির নির্বাচন অংশগ্রহণমূলক ছিল না। তারপরও ওই নির্বাচনে ফলাফল নির্বাচন কমিশন কিংবা কোনো রাজনৈতিক দল চ্যালেঞ্জ করেনি। এ সময় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, 5 জানুয়ারির নির্বাচন সংবিধানের মূল চেতনার পরিপন্থী ছিল। নির্বাচন কমিশন সহ দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করে ফেলা হয়েছে বলে মন্তব্য তার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থী। সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
মেয়র প্রার্থী আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শীতলক্ষা নদীর দড়ি, সোনাকান্দা, ঋষিপাড়া, চৌধুরীপাড়া, রেললাইন সহ ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। অন্যদিকে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এনসিসির সিদ্ধিরগঞ্জের শিমরাইল, হিরাঝিল সহ ২ নম্বর ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন স্থানে বিশাল আকৃতির নৌকা স্থাপন করা হয়েছে। তার কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। তবে আচরণবিধি লঙ্ঘন সহ বিএনপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন আইভি। এদিকে বিএনপি দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপির বহিষ্কৃত প্রার্থী কামাল প্রধান। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের নগরীর শায়েস্তা খান সড়কের বিএনপির মিডিয়া সেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এদিকে সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন বন্ধ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সরকারি দলকে কোনো সুযোগ সুবিধা না দিয়ে সবাইকে সমান সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। বছর আগে আমরা সংগ্রাম করেছি, বিগত এতগুলো আমার নির্বাচন থেকে আমি সরে গিয়ে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত সাহেবকে সমর্থন করছি। বিএনপি নেতা কর্মীদের প্রতি হয়রানি যেন বন্ধ করা হয়, আইন শৃঙ্খলা বাহিনী সরকারি দলকে কোনো রকম সুযোগ সুবিধা না দিয়ে তারা যেন নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করে, এবং আমরা চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনটি একটি আদর্শ নির্বাচন হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই, বিএনপির অংশগ্রহণ তার বড় প্রমাণ বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে কুষ্টিয়ার সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি কথা বলেন। সরকারের দুঃশাসনে বর্তমানে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য সম্পর্কে তথ্যমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার কান্না আর পুত্রশোকে মাছের মায়ের কান্না একই রকম। নির্বাচনে কোনো যদি সমস্যা থেকে থাকে, নির্বাচন কমিশন এবং প্রশাসনিক কর্মকর্তারা এই ব্যাপারে তারা দেখছেন। সুতরাং আর নির্বাচনের নিয়ে যে সমস্যা নাই তার প্রমাণ যে বিএনপি প্রার্থী দিয়েছে। যারা হত্যা খুনের সঙ্গে জড়িত, আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের গণতন্ত্রে থাকার কোনো অধিকার নাই। এবারে অগ্নিঝরা ডিসেম্বর। দেশকে শত্রুমুক্ত করতে জীবনকে তুচ্ছ করে ৭১ যোগ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। চেয়েছিলেন পৃথিবীর বুকে স্বাধীন মানচিত্র আর গৌরবের একটি স্বাধীন পতাকা। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। কিন্তু সেই যুদ্ধের ক্ষত নিয়ে এখনও বেঁচে আছেন বাংলার সাহসী সন্তান যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। মৃত্যুর আগে আরও সুন্দর, আরও সমৃদ্ধ বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছেন জাতির এসব শ্রেষ্ঠ সন্তানেরা। পশ্চিম পাকিস্তানের শোষণ আর বঞ্চনার শিকার বাঙালি তখন তাকিয়ে থাকত বঙ্গবন্ধুর মুখের দিকে, কখন কি ঘোষণা আসবে। রেডিওতে হঠাৎ সেই স্বাধীনতার ঘোষণা শুনেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, চোখের সামনেই সহযোদ্ধাদের মৃত্যু, লাশ বহন আর শত্রুর গুলিতে নিজের পঙ্গুত্ব বরণ, সবই যেন দুঃসহ স্মৃতি। 18 তারিখে আমরা কসবাইছি তারাপুর আমাদের প্লাটুন নিয়ে আইসা আমরা রেডি করছি করে 21 তারিখ সকাল বুলবার আমরা অ্যাটাক করছি। আমার মুখ রোজা ছিল, রোজা থাকার পরে অ্যাটাক করছি আমরা, আমাদের উপরে কাউন্টার অ্যাটাকে আমি গুলি খাইছি। কাউন্টার অ্যাটাক গুলি খাইছি, গুলি খাওয়ার পরে আমার এই সাথী মুক্তিযোদ্ধার দিন 27 জন মারা গেছে। 27 জনের কবর এক জায়গা আছে, লক্ষ্মীপুর একটা জায়গা আছে, ওখানে আমাদের 17 লোকের সবার কবর আছে। জীবনের দীর্ঘ সময় পার করেছেন এই হুইল চেয়ারে। স্বাধীন বাংলাদেশে বুক ভরা নিঃশ্বাস নিতেই যেন সব কষ্ট ভুলে যান জাতির শ্রেষ্ঠ সন্তানেরা। বলেন, সরকারের নানা পদক্ষেপে এখন দেশের মুক্তিযোদ্ধাদের মুখে তৃপ্তির হাসি। 1150 মাইন ছিল এন্টি ট্যাঙ্ক মাইন, ট্যাঙ্ক মারা মাইন, এই মাইন বাস্ট হয়ে গেছিল। আর সেইখানে ছিল 750 মুক্তিযোদ্ধা। সেই 750 মুক্তিযোদ্ধার মধ্যে সবাই মরে গেল। মরার পরে 80-90 জন কানা খোড়া ন্যাংরা বাইর হয়ে গেল, আর সব মারা গেল। মুক্তিযুদ্ধে হারিয়েছেন অনেক সহযোদ্ধা, তাদের দুঃসহ স্মৃতি এখনো হাতড়ে বেড়ান এই সন্তানেরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
নিচ্ছে সিবি স্টার সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা সহ 12 জন নিহত, আহত 18। ক্যান্সার চিকিৎসায় নিঃস্ব হয়ে গেছে চট্টগ্রামের যুবক মইনুলের পরিবার। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা সহ নিহত হয়েছে 12 জন, আহত 18 জন। সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। স্থানীয়রা জানায়, সকালে শহরের চৌরঙ্গি মোড়ে পিকআপ ভ্যান চাপা দেয় তাকে, পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন ডাক্তার। নিহত আবুল কালাম আজাদ সদর উপজেলার কাটিয়া লস্করপাড়া গ্রামের বাসার আলীর ছেলে। এদিকে সকাল 6:45টার দিকে গাজীপুর ভাওয়াল কলেজের পশ্চিম পাশে ইটাহাটা এলাকায় চন্দ্রা থেকে গাজীপুরগামী একটি লেগুনা ওভারটেক করতে যায়। সে সময় বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন লেগুনার চালক ও এক নারী সহ 5 জন। আহত 7 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। অন্যদিকে নাটোরের সিংড়ার জোলার বাতায় যাত্রীবাহী বাস চাপায় নিহত 2 জন। টাঙ্গাইলের কালীহাতিতে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 12 জন আহত হয়েছে। নীলফামারী জলঢাকা ডোমার সড়কে ট্রাক চাপায় নিহত হয়েছেন অটোরিকশা চালক। এছাড়া নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। প্রথমে তলপেটে প্রায় 2 কেজি ওজনের টিউমার, পরে ক্যান্সার, এভাবে একটু একটু করে মৃত্যু পথে চট্টগ্রামের যুবক মইনুল ইসলাম। ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। তাই এখন পরিবারটি চেয়ে আছে সরকার আর সমাজের বিত্তবানদের দিকে। চট্টগ্রামের রাউজানের 35 বছরের টকবকে যুবক মইনুল ইসলাম চট্টগ্রাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে যোগ দেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়। বছরখানেক আগে বিয়ে করে হন সংসারী, কিন্তু বিধি বাম। এ বছরের শুরুতেই পেটে ধরা পড়ে প্রায় 2 কেজি ওজনের টিউমার, যা পরে রূপ নেয় ক্যান্সারে। প্রাণঘাতী এ ব্যাধি প্রতিদিনই ক্ষয় করে দিচ্ছে তার শরীর। এরই মধ্যে জমি জমা বিক্রি করে চিকিৎসায় ব্যয় করেছেন অন্তত 25 লাখ টাকা। ব্যয়বহুল এ চিকিৎসায় দিশেহারা মইনুলের পরিবার। গত 1 বছর যাবত অসুস্থ, ওনার জন্য এখন পর্যন্ত 25 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এখন ওনার একটা 3 মাসের বাচ্চা আছে। এই বাচ্চার জন্য যদি কেউ সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, একটু করে ওনার জন্য সাহায্য করবেন। আত্মীয় স্বজন যারা আছে সবাই সহযোগিতা যতটুকু পারতেছে সবাই করতেছে, কিন্তু আমরা এই দেশের বিত্তবান যারা আছে এবং সরকারের কাছ থেকে একটু সহযোগিতা আশা করতেছি। এই সসম্ভব যা ছিল এটা সহ দিয়ে আজ পর্যন্ত চিকিৎসা চালাচ্ছে। মাস 3 আগে পৃথিবীর বুকে এসেছে পুত্র সন্তান আইনুল। ছেলেকে কোলে নিতে মন চাইলেও শারীরিক অক্ষমতায় সেটিও পারছেন না মইনুল। সরকার যদি আমাকে আর্থিকভাবে কিছু সহায়তা করে, তাহলে হয়তো আমি এবারের মধ্যে বেঁচে যাব। আমার একটা ছোট বাচ্চা আছে 3 মাসের। কালকে আসার সময় ও আমাকে জড়িয়ে ধরছে, কারণ আমি কথা বলতে পারতেছি না। ও আমার থেকে কোন অবস্থাতে যাচ্ছে না। চট্টগ্রাম নগরীর পলি হাসপাতালের 202 নম্বর কক্ষে মানুষের সাহায্যের অপেক্ষায় মইনুল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি করেছে নরসিংদী রায়পুরা উপজেলা বিএনপি। উপজেলার 24টি ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার সম্বলিত মিছিল নিয়ে তুলাতুলি বাজারে গিয়ে সমবেত হয়। উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা AK নেসার উদ্দিনের নেতৃত্বে বিজয় র্যালিটি তুলাতুলি বাজার থেকে শুরু হয়ে উপজেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে সহস্রাধিক লোকের সমাগম হয়। বিজয় দিবস উপলক্ষে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে র্যালি করেছে বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে নগরীর জয়দেবপুরের রাজবাড়ী সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ থেকে রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজে ফ্রি ওয়াইফাই জোনের জয় বাংলার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা ফ্রি মোবাইল এবং ল্যাপটপ ব্যবহার কার্যক্রম শুরু করেছে। রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন ও কারিগরি সহায়তায় এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষিত হওয়ার তাগিদ দিয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান। দুপুরে ময়মনসিংহ জেলা স্কুল হোস্টেল মাঠে এক অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। শরীয়তপুরের সিরাজ শিকদার কলেজে শিক্ষাবৃত্তি পরীক্ষা হয়েছে। এতে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ৫ শতাধিক শিক্ষার্থী। ১৯৮৭ সাল থেকে আলহাজ আব্দুল কাদের ছাত্রবৃত্তির নামে স্থানীয় ডিএম খালি ছাত্র কল্যাণ সংগঠন এ বৃত্তি দিয়ে আসছে। শিগগিরই চট্টগ্রামে বাকুলিয়া সফটওয়্যার টেকনোলজি পার্কের নির্মাণ কাজ শুরু হবে, জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন করে একথা জানান তিনি। মেলায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে 2 ঘণ্টা এ কর্মসূচি পালন হয়। রংপুরে পত্রিকার এজেন্ট ও পত্রিকা বিক্রেতা নুরুজ্জামান বাবুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর জেলা হকার্স ইউনিয়নের নেতারা। রংপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে নিহতের পরিবার অভিযোগ করেন, হত্যার 10 দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করা হয়নি। হবিগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। সকালে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে মশাল জেলে এর উদ্বোধন করেন হবিগঞ্জ লাখাই আসনের এমপি মোহাম্মদ আবু জাহির। এতে জেলার বিভিন্ন স্কুল কলেজের মেয়েরা খেলায় অংশ নেয়। মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরের ধানুয়া কামালপুর শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন মাঠে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও আফ্রিকান একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আফ্রিকান একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না, দৃঢ় আশাবাদ প্রধানমন্ত্রীর। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপির সাথে রাষ্ট্রপতির আলোচনা কাল, সাফল্যের আশা রিজভীর। সার্চ কমিটির পরিবর্তে আইন চান বিশিষ্ট জনেরা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রধান 2 প্রার্থী। সাখাওয়াতের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ আইবির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের